প্রেম প্রহরে তোমার দেখা পর্ব 4। সকাল হতে না হতে শাহাউদ্দিনের বাড়িতে পুরোদমে হইচই শুরু হয়ে গিয়েছে। সবাই নাস্তা সেরে ইতিমধ্যে যার যার মতো কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। জান্নাতকে পার্লারে নেওয়া হয়েছে, তার সাথে সিয়া, টিউলি আর তার কয়েকটা মামাতো খালাতো বোনও গিয়েছে। তারা পার্লার থেকে সরাসরি কমিউনিটি সেন্টারে চলে যাবে। নাহারকে অনেক জোর করেও নিয়ে যেতে পারেনি পার্লারে। সে না যাওয়ারও একটা কারণ আছে। হঠাৎ শাহাউদ্দিনের শরীর খারাপ হয়েছে, তার প্রেশার লো হয়ে গিয়েছে। রাত থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন, তবে তা কারো কাছে প্রকাশ করেননি। কিন্তু ভোরের দিকে তার অসুস্থতা বেড়েই যাওয়ায় তিনি কলি বেগমকে সবটা জানান। কলি বেগম তো কেঁদে কেটে অবস্থা নাজেহাল করে ফেলেন। ডাক্তার এনে তাকে চিকিৎসা করা হয়। তিনি এখন বিশ্রাম নিচ্ছেন নিজের ঘরে। তবে এত সব ঘটনার কোনো কিছু সম্পর্কে জান্নাত অবগত নয়। তাকে কিছুই জানানো হয়নি। মেয়েটা না হলে কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে। নাহারের মন সকাল থেকেই খারাপ। একদিকে বাবা অসুস্থ, আবার অন্যদিকে আজ তার বড় আপাও চলে যাবে। তার এখন সাজসজ্জাতে কোনো মন নেই। সে দেখলো সবাই রেডি হচ্ছে। কয়েকজন তাকে জিজ্ঞেস করেছেও যে সে রেডি হচ্ছে না কেন, কিন্তু সে পরে হবে বলে চলে এসেছে। বাবার ঘরে গিয়ে দরজায় টোকা দেয়। বাবা, আসবো। কিছুক্ষণ বাদে শাহাউদ্দিনের আওয়াজ আসলো, আসো। নাহার দরজা খুলে ভেতরে যায়। শাহাউদ্দিন এখনো শুয়ে আছে বিছানায়। নাহার বাবার পাশে গিয়ে দাঁড়ায়। বাবা, তোমার বেশি খারাপ লাগছে? না মা, এখন সুস্থ বোধ করছি। সত্যি তো? সত্যি। তুই তৈরি হোসনি কেন? কমিউনিটি সেন্টারে যেতে হবে নাকি? যাব। তবে তুমি গেলে তারপরে যাব, না হলে আমিও যাব না। তোর বড় আপা আজ চলে যাবে, আর তুই যাবি না বলছিস? বাবা, আমি অত কিছু জানি না। তুমি না গেলে আমিও যাব না বলে দিলাম। শাহাউদ্দিন শোয়া থেকে উঠে বসলেন, মেয়ের মাথায় হাত দিয়ে। আমি কি বলেছি যাব না? এই যে উঠছি, এখন গিয়ে তৈরি হব। তুই যা, গিয়ে তৈরি হয়ে নে, সুন্দর করে তৈরি হবি। আজকে বাবা মেয়ে একসাথে যাব। ঠিক আছে বাবা, তুমি তৈরি হয়ে নাও, আমি সুন্দর করে রেডি হয়ে আসছি। বলেই খুশি মনে ঘর থেকে বেরিয়ে গেল। শাহাউদ্দিন সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তার মেয়েটা বড্ড নরম মনের, সহজেই গলে যায় সে। বড় মেয়ের বিয়ে শেষে এই মেয়ের কথা ভাবতে হবে, এই ভেবে সব কিছু ছাড় দেওয়া যায় না যে। নাহার হালকা আকাশি রঙের একটা পাকিস্তানি থ্রি পিস পরেছে, সাথে ম্যাচিং হিজাব, আর হালকা করে মেকআপ করেছে। তাকে পাকিস্তানি মেয়েদের মতোই লাগছিল। সে তার বাবার সাথে একই গাড়ি করে কমিউনিটি সেন্টারে এসেছে। গাড়ি থেকে নেমে সবাই কমিউনিটি সেন্টারের ভেতরে ঢুকলো। বাইরের জায়গাটাকেও সুন্দর করে সাজানো হয়েছে। নাহার ভেতরে গিয়ে আশপাশটা কীভাবে সাজানো হয়েছে, তা ঠিকঠাক আছে কিনা তা চেক করছিল। এই দায়িত্ব তাকে তার বাবা দিয়েছে। সে সব চেক করে বাবাকে খুঁজতে গেল। কমিউনিটি সেন্টারে আস্তে আস্তে মানুষও ভর্তি হচ্ছে। সে বাবাকে পেল না, তাই স্টেজের দিকে গেল। তখন নাহারের নজর গেল তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা দীপ্তর দিকে। সে ধীর পায়ে তার কাছে গেল। আসসালামু আলাইকুম ভাইয়া। দীপ্ত হঠাৎ কোনো মেয়েলি আওয়াজ শুনে চকিতে তাকায়।
দেখে নাহারকে, তারপর নিজেকে ধাতস্থ করে একটা মুচকি হাসে আর সালামের জবাব দেয়। ভাইয়া, জুই আপুরা কি এসেছে? হ্যাঁ এসেছে, তারা সবাই 2 তলায় আছে। ও, কিন্তু আপনি এখানে কি করছেন? দীপ্ত উত্তরে কিছু না বলে ইশারা করে তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা অয়নকে। অয়ন সাদা রঙের পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে। কিছুক্ষণ আগে সে ফোনে কথা বলতে বলতে ওই পাশে গিয়েছিল, আর এখন নাহার আর দীপ্তর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে সেদিকেই আসছে। নাহার তাকে এখানে একদমই আশা করেনি। আচ্ছা ভাইয়া, আমি যাই, তুমি থাকো তোমার বসকে নিয়ে। নাহার সেখান থেকে চলে যায়। অয়ন দীপ্তর কাছে আসে, তবে মুখে কিছু বলল না। নাহারের যাওয়ার দিকে ইশারা করে। দীপ্ত, ভাই এসেছিস? জুই ভাবিরা এসেছে কিনা তা জানার জন্য ব্যস্ত, আর কিছু বলেনি চলে গিয়েছে। মেবি তোমাকে দেখেই। অয়ন, ও নাহার, তোর কি হই? দীপ্ত, কি হবে ভাই, আমার কিছুই হয় না, তবে আমি তাকে আপু বলেই ডাকি। শোন, আজ থেকে নাহারকে ভাবি বলে ডাকবি, বুঝছস? বলেই ফোন স্ক্রল করতে করতে 2 তলার দিকে চলে যায়। কিছুক্ষণ আগে জান্নাতকে পার্লার থেকে নিয়ে আসা হয়েছে। সিয়া এসেই অয়নকে খুঁজছে। আজ সে অয়নকে পটিয়েই ছাড়বে বলে শপথ করেছে। নাহার টিউলি মাত্র খাওয়া দাওয়া করে বড় আপার কাছে গিয়েছে। বড় আপা কিছুক্ষণ পর পর ফুপিয়ে কান্না করছে। নাহার তার আপার কান্না দেখে নিজেও এবার কেঁদে দিল। বড় বোনদের দেখা দেখি সুলতানাও কেঁদে দিল। 2 বোন বড় আপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নাহারের খালা এসে 3 বোনকে শান্ত করলো। নাহার হিসকে দিতে দিতে সেখান থেকে এসে ওয়াশরুমের দিকে চলে যায়। তার এত কান্না কোত্থেকে আসছে তা সে নিজেও বুঝছে না। ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে সাইড ব্যাগ থেকে পাউডার আর হালকা লিপ বাম লাগিয়ে নিল। তারপর সেখান থেকে বেরিয়ে আসলো। অয়ন স্টেজ থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসে ফোন স্ক্রল করছিল। তখন তার পাশে সিয়া এসে বসে। অয়ন একবার তাকিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। হেই অয়ন, হাউ আর ইউ? অয়ন থেকে কোনো ধরনের জবাব আসে না। তারপরও সে আবার জিজ্ঞেস করে, সিয়া, অয়ন, কালকে গায়ে হলুদে তুমি এসেছিলে শুনলাম, আমার সাথে দেখা করনি কেন? আমি তোমাকে অনেক খুঁজেছি, বাট পাইনি। অয়নের তারপরেও কোনো জবাব না পেয়ে সিয়া হুট করে তার ফোনটা কেড়ে নেয়। অয়ন বিরক্ত হয় সিয়ার এমন কাজে। সিয়া, নাও টক টু মি। তোমার এই ফোনটা আমার এমনি হয়ে গিয়েছে, তাই তাকে বাদ দাও। গিভ মি দ্য ফোন। অয়ন, আই লাইক ইউ। সো হোয়াট? আই সেড গিভ মি দ্য ফোন। নো, ফার্স্টলি গিভ মি মাই অ্যান্সার, দেন আই উইল গিভ ইউ। সো লিসেন, আই ডোন্ট লাইক ইউ, ওকে? নাও গিভ মি দ্য ফোন। বলেই নিজের ফোনটা সিয়ার হাত থেকে ছিনিয়ে নেয়। অয়ন উঠে দাঁড়ায়। তখন সিয়া আবার বলে, বাট হোয়াই? হোয়াই ইউ ডোন্ট লাইক মি? আই অ্যাম বিউটিফুল। বিদেশ থেকে হায়ার স্টাডি করে এসেছি। আমার ফ্যামিলি হায়ার গ্রাউন্ডের অ্যান্ড দ্য মোস্ট ওয়ান আই লাইক ইউ। অয়ন একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার চেয়ার টেনে বসে পড়ে।
সিয়ার দিকে সরাসরি তাকায়। সিয়া, তুমি একপাক্ষিক আমাকে পছন্দ করলে তো হবে না। পছন্দ ভালোবাসা দুই পাক্ষিক, না হলে সেখানে মুখ থাকে না। তোমার রূপগুণকে নয়, তোমাকে যে ভালোবাসবে সেই তোমার আসল ভালোবাসা। আমাকে কি ভালোবাসা যায় না অয়ন? যার হৃদয়ে একবার ভালোবাসার ঝড় বয়ে গেছে তাকে আবার ভালোবাসতে বলছো কেন সিয়া? আমার হৃদয়ে গভীরভাবে কোনো এক মানবিক ক্ষত করেছে, যে ক্ষত যে কোনো যে ছাড়া তাকে ছাড়ানো সরানো সম্ভব না। বলেই সে উঠে দাঁড়ালো, আরেকবার সিয়ার দিকে তাকিয়ে। I am just your attraction. Don't take this seriously. তারপর চলে যায় অয়ন। সিয়া সেই দিকে তাকিয়ে রয় আর ভাবতে থাকে, সত্যি একপাক্ষিক ভালো লাগা সব সময় সম্পূর্ণ থেকে যায়। বরপক্ষ এসেছে, এই কথাটা মুহূর্তেই পুরো কমিউনিটি সেন্টারে ছড়িয়ে পড়ল। আসিফের শালিগণ সব দলবল নিয়ে গেট ধরতে চলে গেছে। আসিফকে আটকে রাখা হয়েছে। তার সামনেই একটা টেবিলে অনেক ধরনের শরবত আর মিষ্টি রাখা হয়েছে। সব শালি একসাথে তাদের দুলাভাইকে সালাম জানালো। আসিফ মুচকি হেসে সালামের উত্তর দিল। টিউলি, ভাইয়া আপনাকে দারুণ লাগতাছে। আসিফ, ধন্যবাদ ছোট শালি। নাহার, দুলাভাই নিন, এইখান থেকে যে কোনো এক গ্লাসের শরবত খান। যেখানে অনেক ধরনের শরবত থাকায় আসিফ কনফিউশনে পড়ে যায়। পাশ থেকে তার বন্ধুরা আর কাজিনরা এক একজন এক একটা নিতে বলছিল। তখন রায়হান আসিফদের পাশে গিয়ে দাঁড়ায়। রায়হান, দুলাভাই সরি ভাইয়া, ওই যে ওই গ্লাসটা খান। আসিফ সাথে সাথে সেই গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে। সব শালীরা একসাথে চিল্লিয়ে ওঠে, এটা তো ঠিক হয়নি। আসিফ ভাই, এটা তো চিটিং। রায়হান ভাই, তুমি না আমাদের দলে, তাহলে বিপরীত দলকে সাহায্য কেন করলা? রায়হান, দেখ নার, আমি এখন আসিফ ভাইয়ার পাশে দাঁড়িয়ে আছি। ডোন্ট মিন আই অ্যাম নাও ইন দিস গ্রুপ, ওকে? বরপক্ষের লোকেরা হই হুল্লোড় করতে লাগলো। সকল মেয়েরা তাদের দেখিয়ে দেখিয়ে ভেঙচি কাটল। আসিফের এক বন্ধু, শালিকারা এবার রাস্তা খালি করে আমাদের যেতে দিন। আসিফের আরেক বন্ধু, শালিকারা ট্রাফিক জ্যাম করে রেখেছে রাস্তাঘাটে। মেহরিন, নাহারের মামাতো বোন, তা তো হবে না, আপনাদের তো জরিমানা দিতে হবে আগে, তারপরেই ভেতরে যেতে পারবেন। টিউলি, হ্যাঁ, ট্রাফিক জ্যামে এসে পরে আপনারা নিয়ম ভঙ্গ করেছেন, তাই আগে জরিমানা দিন। এসব কথা কাটার মাঝেই নাহার চলে আসে সেন্টারের ভেতরে। সে শরবত খাওয়ানো পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তার এসব ভাল লাগে না। এভাবে টাকা খুঁজতে কেমন নিজেকে হেলনা মনে হয়। সে ভেতরে আসলে কলি বেগম তাকে ডাক দেয়। নাহার, হ্যাঁ মা বলো। কলি, এই হচ্ছে আমার মেজো মেয়ে নাহার ফেরদৌস। কলি বেগম তার সামনে থাকা এক মহিলাকে নাহারকে দেখিয়ে বললেও উক্ত কথাটা নাহার তা দেখে মহিলাটাকে সালাম জানায়। মহিলাটাও মুচকি হেসে তার সালামের জবাব দেয়। মহিলাটি নাহারকে নানান কথা জিজ্ঞেস করে। নাহারও সুন্দরভাবে উত্তর দেয়। তারপর সেখান থেকে চলে আসে। তবে তার মনে ঘটকা লাগে। এইভাবে জিজ্ঞেস করাই যেন নিজের ছেলের জন্য মেয়ে দেখতে এসেছে। হতেও পারে বিয়ে বাড়িতেও তো কিছু মহিলা থাকে যারা নিজেদের
তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নিজের ছেলে, নিজের বোনের ছেলে, ভাইয়ের ছেলের জন্য মেয়ে খোঁজে। কি বউ কার ভাবনায় মশগুল। কোনো ব্যক্তির এমন কথা শুনে নাহার তাকিয়ে পেছনে তাকায়, কিন্তু কেউ ছিল না। আশপাশটা দেখে না কেউ নেই, তাহলে কে ছিল? তাকেই কি কথাটা বলল? না, হয়তো অন্য কাউকে বলেছে। সে আবার সামনে ফিরে আবার হাঁটা শুরু করে। তখন সেই কণ্ঠস্বর শোনা যায়, বউ আমার দেখি আমাকে খুঁজতেই পারছে না। নাহার এবার থমকে যায়। কেন জানি মনে হচ্ছে ব্যক্তিটি তাকেই বলছে। সে ধীরে সুস্থে পেছনে তাকায়, সামনে থাকা ব্যক্তিটিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়। সে কি সত্যি দেখছে নাকি স্বপ্ন? ব্যক্তিটি মুচকি হেসে এগিয়ে নাহারের দিকে। কি বউ, জামাইকে দেখে থমকালে কেন? নাহারের যেন বিশ্বাস হলো না। সে নিজের হাতে চিমটি কাটল। পরক্ষণেই নিজের এমন কাজের জন্য জিভ কাটল। নাহার, দিহান ভাই, তুমি তুমি কখন এলে? তুমি না আসবে না বলেছিলে। এলে তো এলে, কাউকে জানালেও না কেন? ফুপিও তো আসেনি, তার নাকি কত ব্যস্ততা। আচ্ছা, সে কি এসেছে? দিহান, আহাবো, এত প্রশ্ন করছো কেন? তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তার জন্যই কিছু জানাইনি। আর অফিসের কাজের জন্য ফার্স্ট টাইমটা মিস হয়ে যায় দেন। আর কি আজকেই আসতে হলো। মামার ড্যাডও আসছে, তবে তারা এখানে উপস্থিত হতে পারবে না সরাসরি। মামা বাড়ি চলে যাবে, বুঝেছিস? ভালো করেছে চলে এসেছে। সবার সাথে দেখা করেছো তো তুমি? বউ করেছি। এখন চল তো, আমাকে খেতে দে, খুব খিদে পেয়েছে। ভাইয়া, তুমি আমায় এখনো বউ বউ ডাকছো কেন? কেউ শুনলে কি ভাববে বলো তো? বউকে বউ বলবো না তো বোন বলবো নাকি? ভাইয়া, বোনই তো ডাকবে, কারণ আমি তোমার বোন, বুঝলে? হয়েছে, এখন বউ বোন নিয়ে লড়াই শুরু করিস না। এর জন্য সময় আছে অনেক। এখন আমাকে আগে খেতে দে। নাহার আর দিহান মিলে খাবারের টেবিলের দিকে যায়। দিহান টেবিলে বসে পড়ে। নাহার তাকে এটা সেটা এগিয়ে দিচ্ছিল। দিহান নিজের মনের সুখে খাচ্ছে আর নাহারকে সবার কথা জিজ্ঞেস করছিল। আর অন্যদিকে এই দৃশ্য দেখে কারোর হৃদয়ে দহনের সৃষ্টি হয়ে গিয়েছে। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমি চাই তোমাকে, কারণ তুমি আমার নও। অপেক্ষা সময়ের, তবে দহন কেন অসময়ে? বিকেল 5টা বাজে। জান্নাতকে নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন বেরিয়ে পড়েছেন কুমিল্লার উদ্দেশ্যে। আসিফের গ্রামের বাড়ি সেখানে। আজকে তারা সেখানেই যাবে, আর বৌভাতের অনুষ্ঠান ও সেখানেই হবে। তারপর ঢাকা ফিরে যাবে তাদের বাসায়। জান্নাত যাওয়ার সময় প্রচুর কেঁদেছে। বাবা মা বোনদের ধরে শেষ পর্যন্ত বলেই দিয়েছিল সে যাবে না, কিন্তু বললে কি আর হলো? তাকে তো যেতেই হবে। নাহারকে সঙ্গে নিয়ে যেতে চাইলেও নাহার তার বাবার অসুস্থতার কারণে যায়নি। সে জানে বাবার শরীর প্রচণ্ড খারাপ। সে তো না পারতে মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছে। তাই জান্নাতের সাথে সিয়া, ফারিন আর টিউলিকে পাঠিয়ে দিয়েছে। টিউলি নাহারকে ছাড়া যেতে চায়নি। পরে জান্নাতের কান্না দেখে আর নাও করেনি। সন্ধ্যা 6:30 বাজে। সকলে এসে বাড়ি পৌঁছেছে। কিছু কিছু মেহমান কমিউনিটি সেন্টার থেকে তাদের বাড়ি চলে গেছে, কারণ তারা বউ ভাতে আসবে না বলে জানিয়েছেন। চেয়ারম্যান বাড়ির পরিবারও চলে গিয়েছেন জান্নাতের বিদায়ের পরপরই। এখন বাড়িতে জান্নাতের দাদু নানুর গোষ্ঠীর মানুষরাই আছে। তার ফুপুরাও ইতিমধ্যে
বাড়িতে এসে পৌঁছে গিয়েছে। তিন ভাই তাদের আদরের বোন আর বোন জামাইকে পেয়ে উঠানের ছাউনিতে বসে আড্ডা দেওয়া শুরু করেছেন। নাহারের মনটা কেন জানি খসখস করছে, তার কিছুই ভাল লাগছে না। এমনটা কি তার আপার চলে যাওয়ার কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে? সে নিজের ঘরে গুছিয়ে রাখা সব কিছু কেমন অগোছালো হয়ে আছে তাই। তখন ঘরে দিহান আসলো। তার পরনে হাফ হাতা টি শার্ট আর 3/4 প্যান্ট। সে এসেই খাটের উপর বসে পড়ল, দু হাতের উপর ভর দিয়ে। নাহার দেখেও যেন দেখল না, সে চুপচাপ নিজের কাজ করতে আছে। কি বউ, মন খারাপ কেন? জান্নাতের কথা মনে পড়ছে। নাহার মাথা দুলায়, মানে হ্যাঁ মনে পড়ছে। দিহান কিছু বলে না, কিছুক্ষণ বাদে নাহারের সামনে ফোনটা দিয়ে বলে, নে কথা বল। নাহারের ভ্রু কুঁচকে যায়, কার সাথে কথা বলবে? পর মুহূর্তে টিউলির জোরালো আওয়াজ শুনে ফোনের দিকে তাকিয়ে দেখে ভিডিও কলে টিউলি। সে সাথে সাথে ফোনটা নেয়। টিউলি, না তুই বড্ড বোকারে, আসিসনি কেন? আমাদের কত আপ্যায়ন করেছে আপার শ্বশুর বাড়ির লোকেরা, শুধু খাচ্ছি আর খাচ্ছি। দুলাভাই আমাদের জন্য আইসক্রিমও নিয়ে এসেছে জানিস, তোর ফেভারিট ভ্যানিলা ফ্লেভারও ছিল। উফ, তুই মিস করলি রে। ফারিন কিছু বল না। আমি আর কি বলবো, তুই বল। নাহার দেখে ফারিন মুখ লটকে বসে আছে। হয়তো সে এর কারণটাও জানে। ওই দিন শাড়িটা ফারিন পরেছিল অনিচ্ছাকৃত ভাবে, সে জানতো না সেটা রায়হান নাহারকে দিয়েছে। ফারিনের শাড়িটাতে চা পড়ে যাওয়ায় সেটাতে দাগ পড়ে যায়, তাই সে শাড়িটা খোলে। নাহারের আলমারি থেকে রায়হানের দেওয়া শাড়িটা নিয়ে পড়ে। নাহার ব্যস্ত থাকায় তাকে জিজ্ঞেস করেনি, তবে সে কলি বেগমকে বলেছে। তিনি তাকে বলেছে নাহার তো তার বাবার দেওয়া শাড়িটা পরবে, এই শাড়িটা না হয় অন্য একটা, এটা যেন সে পরে নেয়। কিন্তু রায়হান ফারিনের গায়ে সে শাড়ি দেখে তাকে অনেক বকাঝকা করে। এর আগের দিন ফারিন নাকি রায়হানকে প্রপোজ করেছিল, রায়হান সরাসরি তাকে রিজেক্ট করে দেয়। তাই এখন রায়হান মনে করেছে নাহারকে শাড়ি দেওয়ায় ফারিন হিংসা করে তার দেওয়া শাড়িটা নিজে পরে ফেলেছে। এর জন্য মেয়েটা অনেক কেঁদেছেও। নাহার বোঝানোর চেষ্টা করেও পারেনি। মেয়েটার নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। নাহার একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর জান্নাত, আসিফ ওদের সাথে কথা বলে কল কেটে দেয়। নাহার দিহানকে ফোনটা দিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া কথা বলতে দেওয়ার জন্য। জামাইকে কেউ ধন্যবাদ দেয় নাকি? ভাইয়া, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বাবাকে বলে দিব। বললে বলগা, শ্বশুর মশাইকে আমি ভয় পাই নাকি রে? হয়েছে, কে ভয় পায় না পায় আমি সব জানি। আচ্ছা যাই, তোর শাশুড়িকে বলে আসি আমার শ্বশুরকে বোঝানোর জন্য, যাতে সে ভিলেন হয়ে না আসে আমার আর আমার বউয়ের মাঝখানে। বলতে বলতে দিহান বেরিয়ে যায় ঘর থেকে। নাহার হাসে, তার কাজিনদের মধ্যে এই মানুষটা তাকে বড্ড বেশি বুঝে। নাহার ঘর থেকে বেরিয়ে যাওয়ায় বাবার কাছে যায়। বাবার খালি পেটের কিছু ওষুধ আছে, এগুলো দিয়ে তার খালাতো মামাতো বোনদের কাছে যায়। তারা সবাই চিপস খাচ্ছে আর নানা বিষয়ে আড্ডা দিচ্ছে। নাহার গিয়ে মিনু আপার পাশে বসে ইনসিকে কোলে নিয়ে নেয়। মিনু আপা তাকে একটা চিপস দেয়। নাহার সেটা নিয়ে খেতে থাকে আর তাদের কথা বলায় যেন বিষয়টা বোঝার চেষ্টা করছে। তখন নাহারের পাশে তার মামাতো বোন তানহা এসে বসে।
নাহার, তোদের গ্রামের চেয়ারম্যান বাড়িতে অনেক হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে আছে, তাই না রে? নাহারের ভ্রু কুঁচকে যায় এমন প্রশ্নে। এর উত্তর তার জানা নেই। হ্যাঁ, এটা সত্যি। চেয়ারম্যান বাড়িতে বর্তমানে জোয়ান ছেলের সংখ্যা বেশি, আর তারা সবাই দেখতেও মাশাল্লাহ। কিন্তু হ্যান্ডসাম এই শব্দটা মনে মনে আওড়ালো তার চোখের সামনে। হঠাৎ তাকে স্পর্শকারী সেই পুরুষ আয়ের মুখমণ্ডল ভেসে উঠল। সে চমকালো, থমকালো। এইটা সে কি ভাবছে? লোকটাকে নিয়ে কেন সে ভাববে? তানহা, কিরেনার, কই হারিয়ে গেলি? নাহার, না কিছু না, আমি কিছু জানি না ওই সব ব্যাপারে। জানিস না নাকি? বলতে চাচ্ছিস না কোনটা বলতো? আমি কেন বলতে যাব না? জানি না তো, তাই তো বলতে পারছি না। রেখা, তুই এই গ্রামে থাকিস আর চেয়ারম্যান বাড়ির কথা জানিস না, এ কেমন কথা হলো? ঝুমুর, তাই আর। নার্তকে তো দেখলাম চেয়ারম্যান বাড়ির সবার সাথে কথা বলতে, তারাও তো তোকে চোখে হারায় দেখছি। মিনু, এই তোদের সমস্যা কি? নারকে এত জেরা করছিস কেন? ও কিছু জানে না তাই বলছে না। আর এই রেখা, মাকে বলবো নাকি হ্যান্ডসাম ছেলে খুঁজছিস তুই? রেখা, আমি কি কিছু বলেছি নাকি? তানহা বলল, আর তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করছো। মিনু, নারচল, এই তিনটার বিয়ের ব্যবস্থা করে আসি। দেখোস না হ্যান্ডসাম ছেলে খুঁজছে। নাহার, হ, তা করা যায়। একটা সাইনবোর্ডে পাত্র চাই লিখে বাড়ির সামনে লাগিয়ে দেই, দেখবে গ্রামের একটা না 100টা হ্যান্ডসাম ছেলে চলে আসবে। বলেই নাহার ও মিনু একসাথে হাসলো। আর ছোট ইনসি তার ছোট ছোট দাঁত দিয়ে খিলখিল করে হেসে হাততালি দিল। ঝুমুর, আমাদের বিয়ের ব্যবস্থা না করে নারের বিয়ের কথা চিন্তা করো। শুনলাম খালো নাকি নারের বিয়ের কথাবার্তা বলছে। নাহার অবাক হয়, তবে বিশ্বাস করে না, কারণ সে জানে তার বাবা কিংবা মা তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না। তার যে এখনো অনেক পড়ালেখা বাকি। তারপর কোনো একজন সাধারণ মানুষের সাথে না হয় নিজের জীবন জড়াবে সে। নাহার, সমস্যা নেই মিনু আপু, আমার জামাইয়ের জন্য একটা বড় আংটি বানিয়ে রাখো, বিয়ের সময় দিবে, ঠিক আছে? বলেই নাহার হাসল। ঝুমুর ভেবেছিল নাহার তার কথায় কষ্ট পাবে, কিন্তু কান্না করবে। কিন্তু এই মেয়ে তার কথা এইভাবে উড়িয়ে দিল। সে সেখান থেকে উঠে চলে আসলো। তার পিছু পিছু রেখা আর তানহাও উঠে চলে গেল। মিনু, মেয়েগুলো তোকে হিংসা করে তাই না রে? নাহার, আপা, এইটা কেমন কথা? হিংসা কেন করতে যাবে? তারা তো মজা করতেছিল। তুমিও না বেশি বুঝো। তখন সেখানে রায়হান এলো। তার মুখে সংকোচ স্পষ্ট। নাহার সেদিকে ভ্রু কুঁচকে তাকায়। তার দিকেই রায়হান তাকিয়ে আছে। তবে কেন? কি হয়েছে ভাইয়া? কিছু বলবে? আসলে নার একটু বাইরে আসতে কথা আছে। নাহার, আচ্ছা আসছি। আপা, ইনসিকে নাও তো, আমি যাই। ইনসিকে মিনুর কোলে দিয়ে ঘর থেকে বেরিয়ে দেখে রায়হান দরজার পাশেই দাঁড়িয়ে আছে। কিছু হয়েছে ভাইয়া? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আসলে নার, ওই যে, আসলে কি হয়েছে ভাইয়া? তুমি হঠাৎ সংকোচ বোধ করছো কেন? নাহার, তেমন কিছু না। আমাকে ফারিনের নাম্বারটা দিতে পারবে? ফারিনের নাম্বার? বলেই নাহার কিছুক্ষণ ভাবলো, তারপর মুচকি হাসলো। আচ্ছা দিচ্ছি, তুমি এখানে দাঁড়াও, আমি মার ফোনটা নিয়ে আসি। বলেই নাহার
দৌড়ে মায়ের ঘরে গেল। তার মনে হচ্ছে রায়হান ভাই ফারিনকে নিয়ে কিছু একটা তো ফিল করেই, হয়তোবা কাছে থাকায় সেই অনুভূতি প্রকাশ্যে আসতে ব্যর্থ হয়েছে। দূরে যাওয়ায় সেই অনুভূতি প্রকাশে আসতে বাধ্য হয়েছে। চেয়ারম্যান বাড়ি। আজ বাড়ির সবাই মিলে রেহানের শ্বশুরবাড়ি গাজীপুরে যাবে। সবাইকে রিহাবের শ্বশুরবাড়ি থেকে নেমন্তন্ন করা হয়েছে, তাই তারা জান্নাতের বউ ভাতে যেতে পারবে না বলে জানিয়েছেন। অয়ন নিজের ঘরে রেডি হচ্ছিল, তখন দরজায় টকা পড়ে। সে একবার সেদিকে তাকিয়ে আসতে বলে। জুই ভেতর আসে। অয়নকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে গিয়ে ড্রেসিং টেবিলের উপর তার হাতে থাকা বক্সটা রাখে। অয়ন সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আবার জুইয়ের দিকে তাকায়। জুই, তুমি যা ভাবছো তা তাই সে নেয়নি। আমাকে গায়ে হলুদের রাতে ফিরিয়ে দিয়েছে নাকফুলটা। অয়ন বক্সটা হাতে নেয়। বিয়ে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, ইটস ওকে, টাইম হলে আমি নিজেই তাকে তার জিনিস বুঝিয়ে দেব। ইটস ডাজেন্ট ম্যাটার ভাবি। জুই হাসে। ছেলেটা সবসময় কনফিডেন্স নিয়ে থাকে। তবে নাহারের ব্যাপারে জুই নিশ্চিত হতে পারছে না। নাহার নিশ্চিন্তে একটা পারফেক্ট মেয়ে এবং সে চায়ও নাহার যেন অয়নের বউ। তার যা হয়ে আসুক, তবে একপাক্ষিক ভাবলে তো হবে না। অয়ন কি আদেও মেয়েটাকে ভালোবাসে, নাকি নাহার অয়নের ভ্রম ছাড়া কিছু না? নাহার কি কখনো অয়নকে ভালোবাসবে? নাহারের যদি অন্য কাউকে পছন্দ হয়ে থাকে? অয়ন, কি হয়েছে ভাবি? কি ভাবছো? না তেমন কিছু না, তবে একটা কথা বলে রাখি, আগে অন্তত নিশ্চিত হও তুমি মেয়েটাকে ভালোবাসো। তোমাকে আমি যেমন আমার ভাইয়ের জায়গাটুকু দিয়েছি, তেমনি নাহারকে আমি আমার বোনের জায়গাটুকু দিয়েছি। আমি চাই না তোমার কোনো ভুলের কারণে নাহারকে কষ্ট পেতে হয়, বুঝেছ? অয়ন একধানে তার ভাবির কথা শোনে, তারপর হাসে। হাতে থাকা বক্সটা ঘোরাতে ঘোরাতে অয়ন আলমারির দিকে যায়। আমি যদি কখনো রিয়েলাইজ করি যে আমি নাহারকে ভালোবাসি না, ইট ওয়াজ এ অ্যাডিকশন, তবুও আমি তাকে ছাড়ছি না, কারণ সে আমাকে আঘাত করেছে, প্রচণ্ড আঘাত। অন্তত সেই ক্ষত নিরাময় করার জন্য হলেও সে আমার তাকে চাই, বুঝেছ ভাবি? জুই অবাক হয়। এই ছেলে বলে কি? সে কিছুই বোঝে না। সে অয়নকে কিছু বলে, সেখান থেকে চলে আসে। এখন দুপুর 2টা বাজে। আসিফের শ্বশুরবাড়িতে সবাই 12টার দিকে এসে পৌঁছেছে। খাওয়া দাওয়া করে এখন সবাই একে অপরের সাথে আলাপ করতে ব্যস্ত। নাহার তার আপার সাথে এতক্ষণ বসেছিল, এখন তার আর ভাল লাগছে না। কাল রাত থেকে নিজের মনকে বুঝিয়েছে তার ভালো না লাগার কারণ তার আপা, কিন্তু এখন তো সে আপার সাথে দেখা করে নিয়েছে, তাহলে সেই খারাপ লাগা দূর হচ্ছে না কেন? সে আপার পাশ থেকে উঠে আসে, ধীর পায়ে আসিফদের পাকা বাড়ির ছাদের দিকে যায়। ছাদে গিয়ে দেখে কেউ নেই। ভালোই হয়েছে, তার এখন এমন একটা পরিবেশের প্রয়োজন ছিল। সে ভালো করে নিঃশ্বাস নিতে ছাদের সিমেন্টের বসার জায়গাটায় গিয়ে বসে। কিছুক্ষণ বাদেই তার পাশে এসে দিহান বসে। নাহার সেদিকে একবার তাকিয়ে আবার আকাশ পানে তাকিয়ে থাকে। নাহার, কি হয়েছে? এখানে কি করছিস? না এমনি। দিহান কিছুক্ষণ চুপ থেকে তারপর আবার বলে, নাহার, আমার সাথে যাবি? কোথায়? যেখানে আমি নিয়ে যাই। নাহার, কোথায় নিয়ে যেতে চাও? দিহান, যেখানে মন চায়। কোথায় মন চায়?
একটা অজানা শহরে। অজানা শহর আছে কি? আছে তো। কোথায়? খুব গভীরে। কতটা গভীরে? যতটা গভীরে যাওয়া যায়। কতটা গভীরে যেতে চাও? মন যতটা চায়। নাহার ডুবে গেলে দিহান যাব। নাহার কষ্ট হবে না। দিহান যতটা কষ্টে এখন আছে তার চেয়ে কমই হবে। নাহার সত্যি। দিহান ভালোবাসো? বেশি, খুব বেশি। কে সে? বলবো। দিহান না থাক, একটু বেশি সেন্টি হয়ে যাচ্ছে এবার। চল তো। আর আড়াল হয়ে যায় তার চোখের পানি। নাহার এবার আকাশ থেকে নিজের চোখ সরিয়ে দিহানের দিকে তাকায়। সে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ভাইয়া বলো না, সে কে? আজ 2 দিন হয়ে গেল জান্নাতের বিয়ে। শাহাউদ্দিনের বাড়িতে অতিথি বলতে তার বড় ভাইয়ারা আর তার বোনেরা। বাকি সবাই চলে গিয়েছেন ইতিমধ্যে। জান্নাতের ফেরানি অনুষ্ঠান হয়নি, কারণ আসিফরা ঢাকায় আসার পরে এখানে আসবে বলে জানিয়েছে। নাহার আর টিউলির আজ রেজাল্ট দেবে। বাড়িতে সবাই উৎসুক হয়ে আছে তাদের রেজাল্ট জানার জন্য। রায়হান বলেছে সে তার ল্যাপটপে তাদের রেজাল্ট দেখিয়ে দিবে, কিন্তু তারা দুজন কোনোভাবে তাদের রেজিস্ট্রেশন নাম্বার জানায়নি তাকে। কলি, তোরা নাম্বার না দিলে রেজাল্ট কেমনে দেখব বলতো? নাহার, মা কইতেছিলাম কি আমি আর টিউলি মাদ্রাসায় যাইতাছে রেজাল্ট ওনার লাগি, তাই না রে টিউলি? টিউলি, হ মেঝো চাচি। রায়হান, ঘরে বসেই রেজাল্ট দেখতে পারবি, এত কষ্ট করে মাদ্রাসায় যাওয়ার কি দরকার? ভাইয়া তুমি বুঝবা না, কষ্টে মিষ্টি ফলে, তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি কষ্ট কইরা মাদ্রাসায় যামু, তাইলে আমাকে রেজাল্টও ভালো হইব। নাহার, তোর পরীক্ষা খারাপ হলে রেজাল্টও খারাপ হবে, সেখানে তুই হেঁটে মাদ্রাসায় যা কিংবা দৌড়ে। কলি, হ্যাঁ ঠিকই তো কইছে সিয়া। মাইয়ারা রেজিস্ট্রেশন কার্ড কই লুকাই রাখছস, বাহির কর, কিছুক্ষণ বাদে রেজাল্ট বাহির হইয়া যাইব। মা যাই না, মাদ্রাসায় গেলে হুজুর স্যারের লগেও দেখা করতে পারুম, বান্ধবীদের লগেও দেখা করতে পারুম, তাই না রে টিউলি? হ মেঝো চাচি। একদম হো করবি না, তালে তাল মিলাও খালি। তখন ঘরে শাহাউদ্দিন প্রবেশ করলেন। সবাই আঞ্চলিক থেকে শুদ্ধ করে রূপান্তর হয়ে যায়। আহা কলি, মেয়েরা যে যেতে চাচ্ছে যাক না, সমস্যা কি? রেজাল্ট দিয়ে বাড়িতেই তো ফিরতে হবে। তারপরেও রায়হান ছিল না, তার ল্যাপটপের রেজাল্টটা দেখিয়ে দিত। এখন আবার মাদ্রাসায় যাওয়া আসা, তার জন্যই বলছিলাম কিছু হবে না। ওদের যেখানে কষ্ট করতে মন চাইছে সেখানে তুমি বাধা দেওয়ার কে? এই নাহার টিউলি, যা তোরা তৈরি হয়ে তাড়াতাড়ি মাদ্রাসায় যা, 10টা বাজে রেজাল্ট দিবে। শাহাবুদ্দিনের কথা শুনেই দুজন ঘর থেকে বেরিয়ে পড়ল। নাহার আর টিউলি কালো বোরকা সাদা হিজাব পরে মাদ্রাসার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। টিউলি, ফেল করলে আমি কিন্তু আর বাড়ি ফিরবো না বলে দিলাম। নাহার, তাহলে কই যাবি? জানি না কোথায় যাব। তাহলে বলিস কেন বাড়ি যাব না? বোন, ভয় লাগে যে। হয়েছে আমার তো ভয় ডর নাই, যেমন কইতাছস। টিউলি ভেংচি কেটে নাহারকে ধরে সামনে এগোতে থাকে। তাদের সাথে দিহান আসতে চেয়েছিল, কিন্তু তারা সাফ সাফ জানিয়ে দিয়েছে
কেউ যেন তাদের সাথে না যায়। মাদ্রাসার গেটের সামনে এসে দাঁড়িয়ে দুজনে লম্বা করে একটা নিঃশ্বাস ছাড়ে, তারপর ভেতরে ঢুকে। ভয়ে তাদের কলিজায় পানি নাই, এমন অবস্থা তৈরি হয়েছে। তখন সামনে মাদ্রাসার সবচেয়ে স্ট্রক্ট হুজুর মিয়া সাপকে দেখে ভয় দ্বিগুণ হয়ে যায়। তারা তাকে সালাম জানায়। হুজুর সালামের জবাব দিয়ে তার স্বভাব মতো গম্ভীর মুখে তাদের দিকে তাকায়। রে মিয়া, রেজাল্ট দেখতে আইছ? নাহার আর টিউলি একসাথে মাথা দোলায়। মানে হ্যাঁ মিয়া। রেজাল্ট ভালো হইব নাকি খারাপ হইব? নাহার ভাবে তারা রেজাল্ট দেখতে এসেছে তো এই প্রশ্নের উত্তরের জন্যই, আর হুজুর কিনা তাদের এসে প্রশ্নটা করছে। মিয়া, পড়ালেখায় তো দুজনের অবস্থাই নাজুক, তার রেজাল্টেরও কি অবস্থা নাজুক নাকি? টিউলি, না হুজুর, ভালো হইব আল্লাহ দিলে। আল্লাহ তো সবই দিছে তোমার গড়ে, তারপরে তো তা কাজে লাগাতে পারো না। আচ্ছা যাও যাও, ক্লাসে গিয়া বসো, মার্কশিট লইয়া আসতেছে বড় হুজুর। নাহার আর টিউলি আচ্ছা বলে সেখান থেকে প্রস্থান করে আর সোজা তাদের পুরনো সেই শ্রেণীকক্ষে চলে যায়। কয়েকজন ছেলে মেয়ে এসেছে মাত্র। এখন তো সবাই মোবাইলের মাধ্যমে রেজাল্ট জেনে নিতে পারবে। নাহার আর টিউলি বসে পড়ে আরও কিছু মেয়েদের সাথে আর টুকটাক কথা বলতে থাকে। তখন উপস্থিত হয় বড় হুজুর, হাতে তার মার্কশিট। তিনি আসলে সবাই তাকে সালাম জানায়। তারপর তিনি বসে হাতে থাকা মাত্র কম্পিউটার থেকে বের করা মার্কশিটগুলো দেখতে থাকে। আর তার সামনে থাকা 8-9 জন ছাত্রছাত্রীর সেই মার্কশিটের দিকে তাকিয়ে অবস্থা নাজেহাল। বড় হুজুর নাম আর রেজিস্ট্রেশন নাম্বার বলে মার্কশিটটা দিতে লাগলো। টিউলির রেজিস্ট্রেশন নাম্বার বলতেই তার কাঁপুনি রোগ ধরে যায়। নাহার তাকে ধাক্কা দিতেই সে উঠে ধীর পায়ে হুজুরের কাছে যায়। বড় হুজুর, টিউলি, আমি তো ভেবেছিলাম তুমি পাসই করবে না, কিন্তু যা রেজাল্ট করেছো তাতে আমি খুশি হয়েছি। টিউলি খুশি মনে শিটটা নিয়ে দৌড়ে নাহারের পাশে গিয়ে বসলো। আর সে দেখলো A- পেয়েছে। নাহার, টিউলি, কংগ্রেচুলেশন, তুই এবার নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবি বলেই আবার নিজের হাত গুটিয়ে হুজুরের দিকে তাকালো। তার হায়ার ম্যাথ পরীক্ষাটা খারাপ হয়েছে, এমসিকিউতে পাস নাম্বার উঠবে নাকি তা নিয়েও নিশ্চয়তা। তখন হুজুর তার রেজিস্ট্রেশন নাম্বার বলতেই সে সাথে সাথে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে হুজুরের কাছে গেল। বড় হুজুর, মাশাল্লাহ, A+ পেয়েছো নাহার, তুমি আমাকে নিরাশ করনি, 3য় স্থান লাভ করেছ। নাহার চকিতে হুজুরের দিকে তাকায়। সে 3য় স্থান পেয়েছে, তার যেন বিশ্বাস হলো না। মার্কশিটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। তার খুশি দেখে কে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। টিউলি এসে তাকে জাপটে ধরে। দু বোন মিলে একে অপরকে জড়িয়ে ধরে ঝরঝর করে কান্না করে দেয়। বড় হুজুর এসে তাদের নানা কথা বলে সান্ত্বনা দিয়ে চলে যায়। নাহারদের বান্ধবীরা তাদের শুভকামনা জানিয়ে চলে যায়। নাহার আর টিউলিও হুজুরদের সাথে দেখা করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। হেলতে দুলতে রাস্তা দিয়ে প্রফুল্ল মনে হাঁটছে তারা। টিউলি, নার দেখেছিস ওই মিয়া হুজুরকে আমাদের দিকে কিভাবে তাকিয়েছিল? তার চোখের ভাষা কি ছিল জানোস? নাহার, কি ছিল? টিউলি, তার চোখের ভাষা বলছিল, তোরা নিশ্চয়ই নকল করেছিস, না হলে পাশ করলি কিভাবে? নাহার হেসে দিল। হাসতে হাসতে সে
পেট ধরে রাস্তার মাঝখানে বসে যায়। তার যেন হাসি থামছেই না। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে। তখন পেছন থেকে কোনো গাড়ির হর্ন বাজে। বেচারা হাসতে হাসতেই পেছনে তাকায় আর দেখে তার থেকে এক হাত দূরে একটা বড় কালো গাড়ি। সে রাস্তার আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। দেখলো সে রাস্তার মাঝখানে বরাবর দাঁড়িয়ে আছে। মুহূর্তেই হাসি হাসি মুখটা চুপসে যায়। সে তাড়াহুড়ো করে রাস্তার একপাশে টিউলির পাশে চলে যায়। তখন দেখে গাড়িটা সামনে না এগিয়ে থেমে থাকে। আর তারপর গাড়ি থেকে অয়ন নামক লোকটি বের হয়। তার পরনে ফর্মাল ড্রেস, শার্ট তার হাতা গুটানো, সামনের দুইটা বোতাম খোলা, চুলগুলো এলোমেলো হয়ে আছে। এই এলোমেলো অবস্থায়ও এই লোকটাকে নাহারের কাছে দারুণ লাগছে। অয়ন গাড়ি থেকে নেমে নাহারের সামনে এসে দাঁড়ালো। তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিল। তারপর তাকালো নাহারের পাশে উৎসুক হয়ে চেয়ে থাকা টিউলির দিকে। তার দিকে তাকিয়ে অয়ন বলল, বাড়ি যাবে এখন? হ্যাঁ, বাড়িতেই যাব। আচ্ছা ওয়েট, বলেই গাড়ির দিকে এগিয়ে যায়। ইশারায় গাড়িতে বসে থাকা দীপ্তকে ডাক দেয়। দীপ্ত বেরিয়ে আসলে অয়ন তাকে বলে, ওকে কোনোভাবে বাড়ি পৌঁছে দে, আমি যাচ্ছি। বলেই পিছু ফিরবে তখন দীপ্ত বলল, দীপ্ত ভাই আপনি কই যাচ্ছেন? মাত্রই তো রংপুর থেকে ফিরলেন, আপনি টায়ার্ড। আগে না হয় আপনাকে বাড়ি পৌঁছে দেই। অয়ন ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, ডু হোয়াই আইসে। বলেই নাহারের দিকে ফিরে তাকালো। নাহার অয়ন আর দীপ্তর কথার মাঝে চলে যেতে চেয়েছিল, কিন্তু টিউলি তাকে আটকালো। সে তো উৎসুক হয়ে অয়নের কর্মকাণ্ড দেখছে। চল, আমাকে বলছেন? চলো। কোথায়? এত প্রশ্ন করছো কেন? যা বলছি শোনো, আমাকে এখন বাড়ি যেতে হবে, আমি পৌঁছে দেব। ঠিক আছে চলো, ওকে নিয়ে যা। দীপ্ত এসে টিউলিকে তার সাথে যেতে বলে। টিউলি অয়নের দিকে তাকায়। ভাইয়া আপনি কি নারকে বাড়ি পৌঁছে দিবেন? ঠিক আছে, তাহলে আমি যাই নার, তুই ভাইয়ার সাথে চলে আসিস। বলেই সে খুশি মনে দীপ্তর সাথে চলে আসে। তার বিশ্বাস লোকটা মন্দ নয়। নাহার অবাক হয়, তারে কেমন বোন তাকে একা ফেলে চলে গেল। সে এবার ভ্রু কুঁচকে অয়নের দিকে তাকালো। আপনি চাচ্ছেনটা কি? হঠাৎ কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন আমায়? বিলিভ মি নাহার, আমার একটুও ভাল লাগছে না, আমি একটু ভালো থাকতে চাই। নাহারের ভ্রু কুঁচকে যায়। লোকটার ভালো লাগছে না কেন? ভালো না লাগলে বিশ্রাম নিক, ডাক্তারের কাছে যাক। তবে তার কাছে এসে এমন করার কোনো মানে হয় কি? আপনার ভালো লাগছে না, এখানে আমার কি করার আছে কি? অয়ন উত্তরে কিছু বলে না। নাহারের হাত ধরে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দেয়। নাহার প্রথমে মোছড়ামুছড়ি করলেও পরে আর বিশেষ বাধা দেয় না। সে রাস্তায় তারা ছিল, সেই রাস্তার মানুষজন থাকায় তাদের একসাথে কেউ দেখেনি। তাই এই নিয়ে কোনো চিন্তা নেই নাহারের। তবে এখন চিন্তা এই লোকের। অয়ন গাড়িতে উঠে নাহারকে গাড়ির সিট বেল্ট বাঁধতে বলে। তারপর গাড়ি স্টার্ট দেয়। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলতে বাধ্য নই মানে কি? আপনি অবশ্যই বাধ্য। আমাকে কোথায় নিয়ে যাবেন আমাকে জানাবেন না? আজব মানুষ তো। অয়ন নাহারের দিকে তাকালো, তবে কিছু বলল না। এক হাতে ড্রাইভিং করতে করতে অন্য হাতে কাউকে মেসেজ করতে থাকে।
নাহার উত্তরের আশায় ছিল, তবে উত্তর না আসায় ব্যর্থ হলো। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা? কিন্তু আপনারা তো ঢাকায় থাকেন, ওখানে কেন গিয়েছিলেন? বলেই নাহার জিভ কাটল। সে অতিরিক্ত প্রশ্ন করে ফেলেছে। কাজে গিয়েছিলাম। ও, মার্কশিটটা দেখাও তো। আমার কাছে যে মার্কশিটটা আছে তা আপনি কিভাবে জানেন? অয়ন হাসল। গাড়ি চালানো তো মনোযোগ দিয়ে বলল, জানার কথা ছিল না নাকি? আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, সেটা আমি জানতাম, তাই গেস করে জিজ্ঞেস করে নিয়েছিলাম। ও নিজের মার্কশিটটা অয়নের সামনে ধরে। অয়ন আর চোখে দেখে। ভেরি গুড, তুমি এত ভালো রেজাল্ট করেছো, তাই তোমার জন্য ছোট একটা গিফটও আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলতে বলতে সে কোনো এক জায়গায় গাড়ি থামালো। গাড়ি থামতেই নাহার আশপাশটা দেখতে থাকে। এটা তার অচেনা জায়গা নয়, সেটা সে নিশ্চিত। কিন্তু এই জায়গাটা কোথায়? অয়ন গাড়ি থেকে নেমে নাহারকেও নামালো। এবার নাহার আশপাশটা ভালোভাবে দেখে। হঠাৎ তার চোখ আটকে যায় বড় বড় করে লেখা কাজী অফিস শব্দটায়। সে চকিতে অয়নের দিকে তাকালো। সে ভাবলেশীনভাবে ফোনে কারো সঙ্গে কথা বলছে। আমরা এখানে এসেছি কেন? অয়ন ফোনে কথা বলা শেষ করে নাহারের দিকে তাকায়। তার হাত ধরে কাজী অফিসের ভেতরে যেতে থাকে। নাহার এবার ভয় পেয়ে কান্না করে ওঠে। কেন এখানে এসেছেন? দয়া করে আমাকে বাড়িতে দিয়ে আসুন। আমি আপনার সাথে কোথাও যাব না। বলতে বলতে হাত টানতে লাগলো, কিন্তু অয়নের পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না। কাজী অফিসের ভেতরে গিয়ে একটা ঘরে নাহারকে বসালো। নাহার তখনও কান্না করছে। আপনি অনেক খারাপ, অনেক খারাপ আপনি। আমাকে কেন বাড়িতে দিয়ে আসছেন না? অয়ন তার পাশে বসলো, নাহারের দিকে তাকালো। মেয়েটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না, কিন্তু তারও যে কিছু করার ছিল না। সে আবার দাঁড়িয়ে পড়ে। আধা ঘন্টা বাদে আসে, দেখে নাহার এখনো কাঁদছে। সে বাহিরে সিকিউরিটি গার্ড রেখে গিয়েছিল, যাতে কোনোভাবে সে পালাতে না পারে। নাহারের কাছে গিয়ে দাঁড়ালো। নাহার নাহার তাকালো অয়নের দিকে। কান্না করতে করতে নাক মুখের লাল আভা ছড়াচ্ছে, চোখগুলো হালকা ফুলে গেছে। সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। অয়ন, নাহার, ভয় পাচ্ছ কেন? চলো, ওঠো। না, আমাকে বাড়িতে নিয়ে চলুন। হ্যাঁ, নিয়ে যাব, চলো। সত্যি? হ্যাঁ, আগে উঠো। কাজী, যদি এই বিয়েতে রাজি থাকো তবে মেয়ে কবুল বলো। নাহার চুপচাপ বসে আছে নিজের দিকে তাকিয়ে। তার পাশেই অয়ন বসে আছে। কাজী ভ্রু কুঁচকে তাকায় অয়নের দিকে আর বলে, কাজী, মেয়ে কি বিয়েতে রাজি না? অয়ন, না, জোর করে বিয়ে করছি। এখন বিয়ে কিভাবে দিবেন আপনি জানেন? কাজী ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। জোর করে একটা মেয়েকে নিয়ে এসেছে বিয়ে করার জন্য, আবার তাকে তো জোর গলায় বলছেও। শোনো ছেলে, মেয়ে রাজি না থাকলে তো আমি বিয়ে পড়াইতে পারবো না। নিয়ম বলেও তো কিছু আছে নাকি? অয়ন, নাহার, আমার সাথে এসো। বলেই গটগট পায়ে আবারও আগের সেই ঘরটিতে চলে যায়। নাহার একবার সেদিকে তাকিয়ে অয়নের পিছু যায়। নাহার, আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন? আপনার জন্য আমি আমার পরিবারের কাছে, পুরো গ্রামের কাছে অপমানিত হতে পারবো না।
আমার মা বাবার বিশ্বাস ভাঙা আমার পক্ষে সম্ভব না। আপনি যা চাচ্ছেন তা কখনো সম্ভব না। দয়া করে আমাকে বাড়িতে নিয়ে যান। অয়ন কিছুক্ষণ নিশ্চুপ রইল, পরক্ষণেই নাহারের দিকে তাকালো। দেখো নাহার, আমি তোমাকে অতিরিক্ত চাপ দিতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি এখনো শান্ত আছি, কিন্তু প্লিজ আমাকে বাধ্য করো না। নাহারের রাগ হয় লোকটাকে, যে তাকে লোকটার কথা শুনতে হবে। হঠাৎ করে রাস্তা থেকে এভাবে তুলে নিয়ে এসে বিয়ে করতে চাইবে, আর সেও কি ঢং ঢং করে বিয়ে করবে নাকি, যেন মগের মূল্য। দেখুন, আপনাকে আমি যথেষ্ট ভালো ভেবেছিলাম, তাই আপনার সাথে কোথাও যেতে দ্বিধাবোধ না করেই চলে এসেছি। এর মানে এই নয় যে আপনাকে কোনো অনৈতিক আবদার আমি মেনে নেব। শুনুন, বিয়ে নামক শব্দটাকে বোঝার মতো বুঝ আমার হয়েছে। আমি ছোট নই যে আপনি বলবেন আর আমি মেনে নেব। আপনি আমাকে বাড়ি দিয়ে আসুন, নয়তো আমি নিজেই চলে যাচ্ছি। কাট কাট গলায় কথাগুলো বলে নাহার থামলো আর দরজার দিকে ফিরে তাকালো। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অয়ন তার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। নাহার হঠাৎ এমন হওয়ায় হতভম্ব হয়ে সোজা নয়নের বুকে গিয়ে থুবড়ে পড়ে যায়। সে অয়নের বুক থেকে উঠতে যায়, কিন্তু অয়ন তার হাত ধরে রাখায় সে বিন্দু মাত্র নড়তে পারে না। কি হয়েছে? ছাড়ুন আমায়। লিসেন, বিয়ে বোঝার বয়স হলে বিয়ে করারও বয়স তোমার হয়েছে। তবে ডোন্ট ওয়ারি, এত তাড়াতাড়ি তোমাকে সংসার করতে হবে না। তুমি আমাকে বিয়ে করবে না, তাই তো? ওকে, বাট তুমি যে আমার সাথে এই মুহূর্তে কাজে অফিসে দাঁড়িয়ে আছো, এটা কেউ জানলে কি হবে? তারা ভাববে না তুমি আমার সাথে কাজে অফিসে গিয়েও সিঙ্গেল কিভাবে ফিরে এসেছো? তাদের ভাবনায় একটা কথাই আসবে, আমরা নিশ্চয়ই বিয়ে করে নিয়েছি। নাহারের গা জ্বলে যাচ্ছে যেন অয়নের কথা শুনে। সে পারছে না অয়নকে তুলে আছাড় মারতে। তাকে সব দিক দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। নাহার শুধু রাগে ফুঁসছে, তার চোখ দিয়ে টুপ টুপ করে পানি ঝরছে। অয়ন নাহারকে ছেড়ে দাঁড়ালো। লিসেন, তুমি বিয়েটা করে নাও, কেউই জানবে না এই বিয়ের কথা। ইউ ওয়েট আউট, ইউ অ্যান্ড মি। বিয়েটা শেষ হলেই তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেওয়া হবে। জাস্ট 10 মিনিট ভেবে নাও কি করবে। আমি বাহিরেই আছি, ভাবা হয়ে গেলে চলে এসো। বলেই অয়ন সেখান থেকে চলে গেল। নাহার ধুম করে নিচে মেঝেতে বসে পড়ল। তার ফুপিয়ে কেঁদে উঠল। তার সব কিছু অসহ্য লাগছে, কোনো কিছু ভাবতে পারছে না। অয়ন যে এতটা খারাপ হবে সে ভাবতেও পারেনি। লোকটার মনে নিশ্চয়ই খারাপ কিছু আগে থেকেই ছিল, না হলে হঠাৎ বিয়ে নামক সিদ্ধান্তটা নিত না। বাবাকে খুব মিস করছে সে। বাবাকে যদি কখনো কোনোভাবে বলা যেত, কিন্তু বাবাকে কিভাবে জানাবে? কেউ যে এখানে নেই যে বাবাকে কল করবে বা কারো ফোন পাবে। বাবাকে জানালো বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তার তো শরীর ভালো নেই। আর কারো ফোন নাম্বারও নাহারের জানা নেই, যাকে কল করলে তাকে কেউ নিতে আসবে। তাহলে কি বিয়েটা করা ছাড়া কোনো উপায় নেই? তখন বাহির থেকে অয়নের আওয়াজ শোনা গেল, নাহার 10 মিনিট হয়ে গেছে, বেরিয়ে এসো। নাহার ধীর পায়ে এগিয়ে যায়, তার চোখের পানি মুছে নিয়েছে সে। তবে কিছুক্ষণ পর পর হেঁচকি দিচ্ছে সে। রেডি তো নাকি? নাহার কোনো জবাব দিল না। ধীর পায়ে
কাজীর সামনে থাকা আগের চেয়ারটায় বসে পড়ল। নিচের দিকে তাকিয়ে অয়নও এসে তার পাশে বসলো। আর কাজী আবারও বিয়ে পড়ানো শুরু করলো। নাহার কবুল ফুপিয়ে কেঁদে উঠল সে। কাজী আরও 2 বার বলো মেয়ে। নাহার কবুল কবুল জোরে বলেই সে 2 হাত দিয়ে মুখটা ঢেকে কান্না করে উঠল। কাজী বিস্মিত হয় নাহারের কান্নায়, তারপর অয়নের দিকে তাকায়। অয়ন আলহামদুলিল্লাহ কবুল 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 বলেই সামনে থাকা রেজিস্ট্রেশন খাতায় সিগনেচার করে উঠে দাঁড়ালো। কাজী মেয়ে এই জায়গায় সিগনেচার করে দাও। নাহার হতভম্ব হয়ে মুখ থেকে হাত সরিয়ে সামনে থাকা খাতার দিকে তাকালো। লোকটা তার বার্থ সার্টিফিকেট কোথায় পেল? সে অয়নের দিকে অবাক হয়ে তাকালো। অয়নও তার দিকেই তাকিয়েছিল। সাইন করো। নাহার আবার খাতাটার দিকে তাকায়। তার হাত কাঁপছে, সে পারবে না সাইন করতে। তার মস্তিষ্ক খালি খালি লাগছে, নিজেকে অসাড় মনে হচ্ছে। নাহার ইউনো বিয়ে হয়ে গেছে আমাদের, এখন তুমি সাইন না করলেও বিয়ে হবে, না করলেও তাই। কাজী মেয়ে সাইনটা করে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আরও বিয়ে পড়াতে হবে। বলেই কাজী নিজের চশমাটা ঠিক করে নিল। নাহার বুঝল তার আর কিছুই করার নেই। সে ধীরে ধীরে কলমটা নিয়ে কাঁপা কাঁপা হাতেই সিগনেচার করে দিল। সাক্ষী হিসেবে 4টা ছেলে 2টা মেয়েকে দেখেছে নাহার, তারা সাইন করে চলে গিয়েছিল। নাহারের সিগনেচার করা শেষে অয়নও বেরিয়ে পড়ল। নাহার ঠায় বসে রয়েছে চেয়ারে। তখন কাজী লোকটা চেয়ার থেকে উঠে নাহারের সামনে এসে দাঁড়ালো। নাহার তখনও মাথা নিচু করে বসে আছে। কাজী মেয়ে শোনো, আমি জানি না তোমাকে ছেলেটা এইভাবে বিয়ে করলো কেন, তুমি কেনই বা রাজি হলে? বিয়ে পড়ানো আমার কাজ, তাই আমার কিছুই করার ছিল না। তারপরেও একটা কথা বলি তোমায়, বিয়ে একটা হালাল সম্পর্ক, আর তোমরা দুজনে এই সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েছ। আল্লাহ তোমার ভাগ্যে এই ছেলেটাকেই রেখেছিল, তার জন্য যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে, সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করো। আমার এটাই বলার ছিল, বাকি তোমার ইচ্ছে। বলেই কাজী লোকটা নাহারের মাথায় হাত বুলিয়ে দিল আর সেখান থেকে প্রস্থান করলো। নাহার হপিয়ে কেঁদে উঠল, চোখের পানি মুছে নিজেকে ধাতস্থ করে সেখান থেকে উঠে পড়ে আর ধীর পায়ে কাজী অফিস থেকে বেরিয়ে পড়ে। দেখে অয়ন সাক্ষী দেওয়ার সেই লোকগুলোর সাথে কথা বলছে। নাহার সেদিকে একবার তাকিয়ে অয়নের গাড়ির দিকে যায়। গাড়ির দরজা খোলার চেষ্টা করে কিন্তু পারে না, হয়তো লক করা। নাহারের এমনিতেই মাথা খারাপ, এর ওপর দরজা না খোলায় মাথা খারাপের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। সজোরে একটা লাথি মারল গাড়ির দরজায়, সাথে সাথে আহ শব্দ করে পা ধরে নিচে বসে পড়ে। ব্যথাটা জোরেই লেগেছিল। অয়ন দৌড়ে নাহারের কাছে এসে তার পাশে নিচে বসে পড়ে। নাহার সেদিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়, তার লোকটাকে সহ্যই হচ্ছে না। নাহার ইউ আর টু মাচ কেয়ারলেস, দেখি হাতটা সরাও, কোথাও ব্যথা পেয়েছ? আপনার দেখতে হবে না বলেই ব্যথা নিয়েই দাঁড়িয়ে পড়ল। তার পায়ের বৃদ্ধা আঙ্গুলে লেগেছে, চিনচিন ব্যথা করছে আঙ্গুলটায়, তবে রাগের কারণে তা প্রকাশ করতে পারছে না। নাহার দেখাও কোথায় ব্যথা পেয়েছ। শুনুন, আমি এখানে আমার ব্যাগটা নেওয়ার জন্য এসেছি, ব্যাগটা দিয়ে দিন, আমার বাড়িতে যেতে হবে। অন্যদিকে ফিরে সে কথাগুলো বলল।
অয়ন ভ্রুকুচকে তাকালো। আচ্ছা, গাড়িতে ওঠো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। নাহার, না, তার প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। আমি চাই না কেউ দেখুক আপনাকে আমার সাথে। অয়ন, আচ্ছা, কেউ দেখবে না, কোনো নির্জন জায়গায় নামিয়ে দেব তোমার, তারপরেও চলে যেও এই মুহূর্তে। আমি তোমাকে একা ছাড়তে চাইছি না, চলো। বলেই গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে দিল। নাহার ভাবলো সে এই জায়গাটা চেনে না, বাড়ির পথেই চিনবে বা কী করে। আর তার কাছে তো টাকাই নেই যে গাড়ি নিয়ে বাড়িতে চলে যাবে। এর চেয়ে ভালো এই বদলোকের সাথে চলে যাক। সে ফ্রন্ট সিটে না বসে পেছনের সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর দেখলো অয়ন এসে তার পাশে বসেছে, আর ড্রাইভিং সিটে একজন ড্রাইভারের পোশাক পরা লোক। কিন্তু এখানে ড্রাইভার কোত্থেকে আসলো? তাকে অবাক হতে দেখে হাসে অয়ন। নাহার নিজেকে ধাতস্থ করে সিটের সাথে আর একটু চেপে বসে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। অয়ন, নাহার নাহার কিছু বলে না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকে। তার এই প্রকৃতিকেও এখন বিষাদ লাগছে। তার পাশে বসা মানুষটিকে খুন করার মতো জঘন্য কাজ করতে মন চাইছে। নাহার, হিজাবটা খুলে রাখতে পারো, ঘেমে গিয়েছ। নাহার শুনে তবে প্রত্যুত্তর করে না। না, হিজাবটা খুলে। অয়ন নাহারের হাতটা ধরে তার পাশে নিয়ে আসে। নাহার প্রচণ্ড রাগ হয়ে সে সরতে চায়, তবে পারে না। এই দিকে তাকাও। নাহার তাকালো না। সে মুখটাকে অন্য পাশে ফিরিয়ে অয়নের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অয়ন নাহারের থুতনি ধরে নিজের দিকে ফেরালো। নাহার স্ট্যাচিউ হয়ে যায়। নাহার ভয় করছে প্রচুর, প্রচণ্ড ভয়। অয়ন তার নাক ছুঁয়েছে, তার হিজাবটা সরিয়ে তার গলা ছুঁয়েছে। এটা ছাড়া সে কিছুই বুঝলো না। নাহার বারবার কেঁপে ওঠে অয়ন নামক পুরুষের ছোঁয়ায়। অয়ন নাহারকে ছাড়তেই সে চোখ খুলল আর নিজের নাকে হাত দিল। বুঝলো তার নাকে একটা নাকফুল। তারপর গলায় হাত দিল। বুঝলো তার গলায় কোনো লকেট। সে লকেটটাকে ধরে নিজের সামনে ধরল। লকেটে একটা চাঁদের মতো সাদা পাথর ছিল। নাহার অয়নের দিকে তাকালো। সে চোখ বন্ধ করে ছিটে গা এলিয়ে দিয়েছে। নাহার, আপনি আমাকে এসব জিনিস দিয়েছেন কেন? এত আদিক্ষেতা দেখানোর কোনো মানেই হয় না। আপনি চাচ্ছেনটা কি? এই বিয়েটার মানেটা কি? অয়ন, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমাকে এসব দেওয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। আর এসব জিনিস দিয়েছি যাতে তুমি কখনো না ভুলো এই পৃথিবীতে তোমার হাজবেন্ড বলতে কেউ আছে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। নাহার কেঁপে উঠল। সে যেন ভুলেই গিয়েছে সবটা। সে কারো অর্ধাঙ্গিনী, সে অয়নের অর্ধাঙ্গিনী। তার সব স্বপ্ন মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠলেই সব স্বপ্ন শেষ হয়ে যাবে। সে নিজেকে নিজের ঘরে নিজের বিছানায় পাবে, কিন্তু কই, এই স্বপ্নের যে কোনো শেষ হচ্ছে না। আমি আপনাকে কখনোই নিজের স্বামী হিসেবে মানব না, বলেই মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। অয়ন চোখ বন্ধ করেই হাসলো। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি থামালো। স্যার, চলে এসেছি। নাহার অন্য পাশটা দেখতে লাগলো। হ্যাঁ, এই জায়গা সে চেনে। এটা তাদের গ্রামের বাজারের থেকে কিছুটা দূরের জায়গা। নাহার তার ব্যাগ নিয়ে নামতে যাবে, তখন অয়ন তার হাত ধরল, তার কাছে টেনে নিল। কি হয়েছে? ছাড়ুন আমায়, আমাকে বাড়ি যেতে হবে আপনার নাটকের জন্য। এমনিতেই দেরি হয়ে গেছে আমার, ছাড়ুন। অয়ন নাহারের কাছে এসে তার কপালে ছোট করে তার শুকনো ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। নাহার হতভম্ব হয়ে যায়।
তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। অয়ন নিজের কাজ সম্পূর্ণ করে নিজের সিটে বসে পড়ে। নাহার তখনও হতভম্ব হয়ে বসে আছে। বাহিরে গার্ড আছেও, তোমাকে রিক্সা এনে দেবে, রিক্সা করে চলে যেও। নাহারের হুঁশ পুড়ে সে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে। গার্ড, ম্যাম আপনি আমার সাথে আসুন বলেই সামনে সামনে হাঁটতে লাগলো। নাহার একবার গাড়ির দিকে তাকিয়ে লোকটা থেকে দূরত্ব বজায় রেখে পিছু পিছু হাঁটতে থাকে। নাহার বাড়ি ফিরেছে অনেক ভয়ে ভয়ে, কিন্তু বাড়িতে এসে দেখল সবাই স্বাভাবিক এবং তার সাথেও স্বাভাবিকভাবেই কথা বলছে। সে সবার সাথে দেখা করে নিজের ঘরে চলে আসে। সবাই তাকে তার রেজাল্টের জন্য শুভকামনা জানালো। বাবা বাজারের বড় দোকান থেকে মিষ্টি নিয়ে আসলো। আত্মীয় স্বজনকেও ইতিমধ্যে মিষ্টি পাঠিয়ে দিয়েছে। সে এত দেরি করে বাড়ি ফিরল, অথচ বাড়ির কেউ তাকে কিছুই জিজ্ঞেস করলো না। নাহার বোরকা হিজাব খুলে কাপড় নিয়ে কলপাড়ের বাথরুমে চলে গেল গোসল করার জন্য। এসে সোজা টিউলিদের বাড়ি চলে গেল। টিউলি টিভি দেখছিল আর তার হাতের বাটি থেকে কালো মিষ্টি নিয়ে খাচ্ছিল। নাহার গিয়ে তার পাশে বসে। টিউলি তো তাকে দেখেই মুখে থাকা মিষ্টিটা তাড়াতাড়ি গিলতে লাগলো। কিরে, কি হলো? ভাইয়াটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল বল না? টিউলি, নার কি হলো রে? ভাইয়াটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল? তুই এতক্ষণ কোথায় ছিলি রে বল না? নাহার, এত জোরে জোরে কেন কথা বলতেছস? চাচি শুনে যাবে। তোর ঘরে চল আগে। নাহার টিউলিকে টেনে তার ঘরে নিয়ে গেল। তারপর দুজনে বিছানায় বসলো। টিউলি মিষ্টির বাটিটা থেকে আবার আর একটা মিষ্টি নিয়ে খেলো। এইবার বল, আগে তুই বল বাড়িতে সবাইকে তুই কি কইছস? আমি কই গেছিলাম? টিউলি হাসলো, যেন কত মজার একটা কথা বলছে নাহার। সে বাটিটা একপাশে রেখে নাহারের সাথে ঘেঁষে বসলো। নার, তুই তো জানোস আমি একটা অন্য লেভেলের জিনিয়াস বলেছি। তুই মাদ্রাসা থেকে সুমির সাথে সুমির বাড়ি গিয়েছিস কারণ তোর রেজাল্ট অনেক ভালো হয়েছে। রেজাল্ট ভালো হয়েছে বলে সুমিদের বাড়ি কেন যামু আমি? আরে ওর মারে দেখানোর জন্য তুই সবাইকে এই কথা বলেছিস। হ, ভালো করেছি না বল? সবাই বিশ্বাস করে নিয়েছে। টিউলির হঠাৎ নজর যায় নাহারের দিকে। নাহারকে আজ কিছুটা ভিন্ন লাগছে। চেহারায় যেন এই কয়েক ঘন্টার মধ্যেই কেমন পরিবর্তন দেখা দিচ্ছে। খেয়াল করলো নাহারের নাকফুলটার দিকে, সেটা চিকচিক করছে তার নাকে। টিউলি, এই নাহার, তুই তো নাকফুল পরিস না। এই নাকফুলটা কখন নিলি? সকালে তো ছিল না। মেজো কাকা দিয়েছে বুঝি? নাহার নিজের নাকে হাত দিল। দৌড়ে টিউলির ঘরের আয়নার সামনে গেল। দেখলো নিজেকে। নাকফুলটা দেখে সাথে সাথেই চিনে ফেলল। এই সেই নাকফুল যেটা সে জয় আপুকে ফেরত দিয়ে দিয়েছিল। কিন্তু এই নাকফুল অয়নের কাছে কিভাবে এলো? অয়ন কেন সেই নাকফুল তাকে দিল? তাহলে কি এই নাকফুল গতবার তাকে অয়নই দিয়েছিল? কিরে, কি হলো বল না, কে দিয়েছে? সুন্দর তো। ওই আসলে বাড়ি ফেরার সময় দোকান থেকে নিয়েছিলাম। কোন দোকান থেকে নিয়েছিস? আমিও নিব এমন একটা। তুই নিতে পারবি না তো। আসলে একটা ফেরিওয়ালার থেকে নিয়েছিলাম। এখন সেই ফেরিওয়ালা কি তোর জন্য সেই রাস্তায় বসে আছে নাকি বল? অন্য একটা নিয়ে নিস দোকান থেকে। আচ্ছা।
আচ্ছা তাহলে আমি যাই। ওই দাঁড়া, তুই চইলা যাইতাছস কেন? আগে আমারে ক, তুই কই ছিলি? ওই ভাইয়াটা তোরে কই নিয়া গেছিল? নাহারের মন সায় দিচ্ছে না বিয়ের কথাটা টিউলিকে জানানোর, তাই সে মিথ্যে বলে। উনি আমাকে জয়াপুর সাথে দেখা করতে নিয়ে গিয়েছিল। কেন? জয়াপু বলেছিল তাই। ও আমাকে নিয়ে গেল না কেন? আসলে আমরা চেয়ারম্যান বাড়িতে যাইনি তো তাই। কোথায় গিয়েছিলি তাহলে? ওই যে চেয়ারম্যান চাচার একটা বাগান বাড়ি আছে যে, ওইখানেই। তাই? আর তোকে সহ নিয়ে গেলে তো বাড়িতে কেউ জানতো না, তাই তোকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি যাতে তুই সবাইকে বলিস আমি কোথায়। বুঝেছিস? ধ্যাত, তাহলে মিথ্যা বললাম কেন? মিথ্যা বলে ভালোই করেছিস। বাবা না হলে খারাপ ভাবতো ওই লোকের সাথে যাওয়ায়। তাও ঠিক। তবে নার, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কি ভেবেছিলি? পাওয়ান ভাইয়াটা তোকে কোনো সুন্দর জায়গায় নিয়ে ফিল্মি স্টাইলে প্রেম নিবেদন করবে। পাগল একটা, এমন কিছুই হয়নি। আমি এখন যাই। বলেই নাহার একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। দিহান এসেছে কিছুক্ষণ আগে। সে নাহারদের রেজাল্টের কথা শুনেই বাজারের দিকে গিয়েছিল। এসেই নাহারকে ডাক দিল। নাহার নিজের ঘরেই শুয়েছিল। ভাইয়ের ডাকে ঘর থেকে বেরিয়ে আসে। ভাইয়া বলো, বস। হুম দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। নাহার দেখলো একটা মাঝারি আকারের বক্স, তবে বুঝলো না তার ভেতরে কি আছে। ভ্রুকুচকে দিহানের দিকে তাকালো। খুলে দেখ। নাহার বক্সের উপরের কাগজটা খুলল। কিছুটা আন্দাজ করতে পারলো কি হতে পারে বক্সটাতে, তাই দিহানের দিকে তাকালো। দিহান ইশারায় খুলতে বলল। নাহার খুলল বক্সটা। যা ভেবেছে তাই, একটা স্মার্টফোন। ভাইয়া, তুমি এটা কার জন্য এনেছো? তোকে দিয়েছি, তবে আমার বউয়ের জন্য এনেছি। কি বলো? ঠিকঠাক করে বলো তো। আরে তোর হাতে দিয়েছি তো তোর জন্যই এনেছি, বুঝেছিস? মজা করছো না তো? একদমই না। নাহার তো খুব খুশি, তার নিজের একটা ফোন হয়ে গিয়েছে। সে ফোনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। আর এটা টিউলির জন্য। দেখবে টিউলি খুশিতে উগান্ডা চলে যাবে একেবারে, বলেই হাসলো। কিন্তু ভাইয়া, ফোনগুলোর দাম অনেক বেশি, তাই না? এত খরচ করতে গেলে কেন? নিজের লাভই করেছি। তুমি আবার কখন থেকে নিজের লাভ লস নিয়ে ভাবা শুরু করলে? যখন থেকে তুই বড় হয়েছিস। আমার বড় হওয়ার সাথে তোমার লাভ লসের কি কানেকশন? বুঝলাম না তো। বুঝতে হবে না। যা টিউলিকে ডেকে আন। নাহার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে টিউলিদের বাড়ি গিয়ে তাকে ডেকে আনে। দিহান টিউলিকে ফোন দিতেই সে সত্যিই নাচতে নাচতে উগান্ডা চলে যাওয়ার মতো অবস্থা শুরু করে দিয়েছে। কলি বেগম সবাইকে খেতে ডাকলো। টিউলি একবার খেয়েছে, তবে ফুফি তাকে জোর করে আবার খেতে বসিয়ে দেয়। সবাই মিলে দুপুরের খাবার খেতে খেতে নানা ধরনের আলাপ করতে লাগলো। শাহ, দিহান তোমাদের ফোন দিয়েছে তোমরা ভালো রেজাল্ট করেছো বলে, কিন্তু এর মানে এই নয় যে ভবিষ্যতে এই ফোনের কারণেই রেজাল্ট খারাপ হয়, বুঝেছো? টিউলি, তোমরা শিয়ালের সামনে মুরগি রেখে যদি বলো মুরগি না খেতে, তাহলে কি হয়? বলেই টিউলি হাত দিয়ে মুখ চেপে ধরলো। বেফাস একটা কথা বলে ফেলেছে। নাহার তো খাওয়া বন্ধ করে টিউলিকে গুতাচ্ছে।
এই মেয়ে নতুন ফোন জীবনে আসার আগেই তাকে জীবন থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। পরিবারের সবাই টিউলির দিকে তাকায়, কিন্তু পরক্ষণেই হাহা করে হেসে দেয়। সিয়া, তোরা তো শিয়ালের চাইতে কম না। রায়হান, মেছো চাচ্ছু দেখেছ এই মেয়ের ফোনের প্রতি সামান্য মায়া নেই, কিভাবে তোমার সামনে সব স্বীকার করে নিল, বলেই আবার হাসলো। আর এইদিকে নাহার আর টিউলি চুপসে যাওয়া মুখ নিয়ে ভাত খাওয়ায় মনোযোগ দেয়। নাহার মাত্র ঘরে এসেছে ঘুমানোর জন্য। রাত 12টা বেজে গেছে। সারাদিন আজকে হইচই করেছে সবাই মিলে। সন্ধ্যায় লুডো খেলেছে, হরর মুভি দেখেছে। দিহান সবার জন্য নিজ হাতে কেক বানিয়েছে। সবাই মিলে সেই কেক কাড়াকাড়ি করে খেয়েছে। রায়হান ভাই সবাইকে ট্রিট দিয়েছে, ঝালমুড়ি আর কোক। সবাই মজমস্তি করে সেসব খেলো। তারপর রাতের খাবার আর কারোরই খাওয়া হয়নি। নিজ নিজ ঘরে ঘুমাতে চলে গেল। নাহার ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে সকালের সেই দৃশ্য। অয়ন তাকে খুব কাছ থেকে স্পর্শ করেছিল। নাহার আনমনে তার কপালে হাত ছোঁয়ায়। আজ সারাদিন সবার মাঝে ব্যস্ত থাকায় অয়নের করা কর্মকাণ্ড সব ভুলে গিয়েছিল সে। নাহার বিছানা থেকে উঠে পড়ে। আসার সময় এই গার্ডটা তাকে ঔষধ আর মলম কিনে দিয়েছিল। নাহার নিতে চায়নি, আবার লোকটা কি কি বলে না করতে তাও মাথায় আসেনি, তাই নিয়ে এসেছে। তার সাইড ব্যাগটা খাটের একপাশে পড়েছিল, ওইটা নিয়ে ওষুধের প্যাকেটটা বের করলো। তখন তার নজর পড়ে ব্যাগের ভেতরে থাকা একটা কাগজের উপর। সে কাগজটা হাতে নেয়। সেখানে কারো নাম্বার ছিল আর নিচে লেখা, এটা আমার পার্সোনাল নাম্বার, কোনো প্রয়োজন পড়লে কল দিও। কাল আমি ঢাকায় ফিরছি, অফিসে অনেক কাজ পড়ে আছে। না হলে আজ বিয়ে করে কাল ঢাকা যাওয়ার ইচ্ছে আমার ছিল না। এরপর কখন দেখা হয় বলতে পারছি না, তবে চিন্তা করো না, তোমার সব খবর আমি ওখান থেকেই রাখবো। তাই বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার অফ ইউ। ইটস ইয়োর হাজব্যান্ড। নাহার কিছুক্ষণ থম মেরে কাগজটা হাতে নিয়ে বসেছিল। তারপর কাগজটাকে 2 টুকরো করে ফেলে দেয়। নাহার, আমাকে বিয়ে করেছেন কেন? আমি জানি না। আপনি আমাকে এই অনিশ্চয়তার মধ্যে রেখে চলে গিয়েছেন কেন, তাও আমি জানি না। নিজেকে আমার হাজব্যান্ড বলে পরিচয় দিচ্ছেন কিসের উপর ভিত্তি করে, তাও আমি জানি না। আপনি হঠাৎ করে এসে আমাকে এলোমেলো করে দিয়েছেন। যদি ফেরারি ছিল তাহলে কেন এসেছিলেন? কেন এই বিয়ে নামক সম্পর্কে আমায় জড়ালেন? এখন আমার এত প্রশ্নের উত্তর কে দেবে আমায়? কে? বলতে বলতে নাহার কেঁদে উঠল। হাত দিয়ে মুখ চেপে রেখেছে যাতে কান্নার আওয়াজ বাহিরে না যায়। গলায় থাকা অয়নের দেওয়া লকেটটা সজোরে মেঝেতে ফেলে দেয়। নাক থেকে নসপিনটা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। নাহার জানে না কি হবে, এই বিয়ের শেষ পরিণতি কি হবে। তার পরিবার জেনে গেলে কি হবে? তার পরিবার যদি তাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে কি বলবে? বলে দিবে সব সত্যি? ভাবতে ভাবতে নাহারের মাথা ব্যথা উঠে যায়। সে মাথা চেপে ধরে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তার চিন্তায় কোনো একজনের ঘুম হারাম হয়ে গিয়েছে। তাকে পাওয়া না পাওয়ার যন্ত্রণা তীব্রভাবে গ্রাস করেছে সেই মানুষের। ফজরের আজানের আওয়াজ শুনে নাহারের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে ঘুম থেকে ওঠে। মাথাটা এখনো প্রচণ্ড ব্যথা করছে। কান্না করার ফলে
চোখ ফুলে গিয়েছে। বিছানা থেকে নামতেই তার পায়ে কোনো কিছু লাগে। সেদিকে তাকিয়ে দেখে কাগজ, যেটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। সেটাকে পা দিয়ে লাথি মেরে ফেলে দেয়। উঠে কলপারে চলে যায়। অজু করে এসে নামাজ আদায় করে নেয়। যায় নামাজে রাখার সময় নজর পড়ে অযত্ন ফেলে রাখা লকেটটা। সেটা নিয়ে আলমারিতে রেখে দেয়। তারপর পাকের ঘরে গিয়ে কড়া করে 1 কাপ চা বানিয়ে উঠানের ছাউনিতে গিয়ে বসে। সূর্য ওঠার সাথে সাথে নিজের সব চিন্তাকে উড়িয়ে দেয় রাতের আঁধারে। নাহার চুপচাপ চা খাওয়ার সময় তার পাশে এসে দিহান বসে। নাহার সেদিকে একবার তাকিয়ে চা খাওয়াতে মন দেয়। সে যেখানেই বসে সেখানেই এই লোক ম্যাজিক করে চলে আসে ভেবেই নিঃশব্দে হাসল নাহার। দিহান, কিরে হাসছিস কেন? এমনি। তা তুমি এত সকালে এখানে কি করছো? আজ আমরা ফিরছি কানাডায়। কি? কিন্তু এত তাড়াতাড়ি? তোমাদের না আরও কয়েক মাস থাকার প্ল্যান ছিল? অফিস থেকে কাল রাতে মেল পাঠিয়েছে, জরুরি ভিত্তিতে যেতে হবে, কারণ হঠাৎ করেই তারা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে। তাই না গেলে হয় না। কি করব বল? ইটস আর্জেন্ট। মম ড্যাডকে থাকতে বলেছি, তবে তারা আমাকে একা ছাড়তে চাচ্ছেন না। তুমি না কাল বললা এবার আমাকে অনেক বড় সারপ্রাইজ দিবে। বলে তো ছিলাম, কিন্তু কি করার, যেতে হবে তো। কিন্তু প্রজেক্ট শেষ হলেই দেশে ফিরবো অ্যান্ড তোকে তোর সারপ্রাইজ দেব। ঠিক আছে? আচ্ছা। দিহান মনে মনে বলে, আর জাস্ট কয়েকটা মাস, তারপর আর আমাদের মাঝে এত দূরত্ব থাকবে না, দেখে নিস। দিহান আর তার বাবা মা সকালেই বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাদের সাথে শাহাউদ্দিন, সিয়াম উদ্দিন আর রায়হান এয়ারপোর্ট পর্যন্ত যায়। আবার আজকে জান্নাত আর আসিফেও আসবে নাহারদের বাড়িতে। তাই সবাই দিহানদের বিদায় দিয়ে নতুন জামাই আসার আয়োজন করা শুরু করে দেয়। নাহার ঘর দুয়ার পরিষ্কার করে, মা চাচিদের দেখতে যায়। সবাই এক একটা কাজ নিয়ে ব্যস্ত। তার বাবা বলে গিয়েছে আজ তাকে পায়েস রান্না করার জন্য। তাই সে সব কিছু গুছিয়ে মাটির চুলোয় পায়েস বসিয়ে দেয়। তখন সুলতানা দৌড়ে আসে। সুলতানা, আপা দেখো কে এসেছে, চেয়ারম্যান বাড়ি থেকে। নাহার বুক ধুক করে উঠল। তার মস্তিষ্ক তাকে একটাই কথা জানান দিল, অয়ন এসেছে। সে তাড়াহুড়ো করে পাকের ঘর থেকে বেরিয়ে আসে। তবে তার মস্তিষ্ক ভুল প্রমাণিত হয়, কারণ জুই আবু, তানিশা আর তার শাশুড়ি রেহানা ফুফু এসেছে। নাহার দীর্ঘশ্বাস ফেলে তাদের দিকে এগিয়ে যায়। তাদের সাথে কুশলাদি বিনিময় করে, তাদের বসতে বলে, তবে তারা বসে না। তারা ঢাকায় ফিরবে এখন, বাকিরা অপেক্ষা করছে। এসেছো, এখন একটু না বসেই চলে যাবে? রেহানা, কিছু হবে না, আমরা শুধু তোমার সাথে একটু দেখা করতে এসেছিলাম। দেখা হয়ে গিয়েছে, এখন চলে যাব। ঢাকায় গেলে আমাদের বাসায় যাবে কিন্তু, বুঝেছো? নাহার, ফুপু। আচ্ছা, তোমরা একটু এখানেই অপেক্ষা করো, আমি যাচ্ছি আর আসছি। বলেই নাহার পাকের ঘরের দিকে দৌড় দিল। কলি বেগম টুকটাক কথা বলছিলেন রেহানা আর জুয়ের সাথে। নাহার যেভাবে দৌড়ে গিয়েছিল সেভাবেই দৌড়ে আসে। তার হাতে একটা মাঝারি বড় আকারের লাঞ্চ বক্স। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।